গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের মধ্যে মেইন যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা নির্বাচন করেছি ইম্পর্টেন্ট দেখে। তো এগুলো আমরা চেষ্টা করব আজকে ক্লাসে শেষ করতে, যদি না পারা যায় পরবর্তী ক্লাসে আমরা করব। তা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথমেই আছে যেটা পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন কত প্রকার? পদার্থ পরিবর্তিত হয় নিশ্চয়ই, কারণ আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। অর্থাৎ H2O যদি আমি S দিই তাহলে সলিড, এটা থেকে H2O অর্থাৎ L লিকুইড, H2O G গ্যাস। দেখো আমরা একটা জিনিস বলতে পারি যে বরফকে যদি আমরা, এটা হচ্ছে বরফকে যদি আমরা তাপ দেই অর্থাৎ হিট করি, তাহলে যেটা হবে লিকুইড হবে, অর্থাৎ বরফ গলতে শুরু করবে। তো প্রথমে আমরা বরফকে তাপ দিলাম, তাপ দেওয়ার পরে সেটা লিকুইড হলো। এই লিকুইডকে আবার তাপ দিতে শুরু করলাম, সেটা কি হবে? বাষ্পে পরিণত হলো। কিন্তু পানির গাঠনিক উপাদানের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ গঠনগত পরিবর্তন আসছে কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন আসে নাই। কারণ এখানেও H2O আছে, এখানেও H2O আছে, এখানেও H2O আছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তোমার দেখা যায় যে তোমার কি পানিই রয়ে গেল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এখন ভৌত পরিবর্তনটা হচ্ছে যদি কোনো পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটে, অর্থাৎ মূল ঘটনার কোনো পরিবর্তন না ঘটে। অর্থাৎ আমি যদি বরফকে তাপ দেই তাহলে আবার সেটা লিকুইড হয়, লিকুইডকে যদি আমি তাপ দিই আবার সেটা গ্যাসই হয়, কিন্তু পানিই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না, তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। কিন্তু শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, শুধু সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস হয়। আবার গ্যাসকে যদি আমরা ঘনীভূত করি তাহলে একসময় আবার কি হয়? বরফে পরিণত হয়। অর্থাৎ ভৌত গঠনের কোনো পরিবর্তন, শুধুমাত্র ভৌতের অর্থাৎ মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। এরপরে আসি আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে আমরা একটা উদাহরণ বলতে পারি যে ধরো মরিচা জিনিসটা এরকম যে বাতাসের আর্দ্রতায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ সেটা যে তোমার পদার্থটা উৎপন্ন করে সেটা কিন্তু মূল ঘটনে আবার ফিরে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমি যদি এইটাকেই নেই, অর্থাৎ H2O, এটাকে যদি ইলেকট্রোলাইসিস করি অর্থাৎ বিশ্লেষণ করি, তাহলে পাওয়া যাবে কি? 2 হলো হাইড্রোজেন প্লাস হচ্ছে কি অক্সিজেন। তো এখানে অক্সিজেনের এবং হাইড্রোজেনের যে তোমার রাসায়নিক ধর্ম সেটা কিন্তু পানির ধর্মের সাথে মিলে না, অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। তাহলে রাসায়নিক পদার্থ বা রাসায়নিক পরিবর্তনটা আমরা এভাবে বলতে পারি, রাসায়নিক পরিবর্তনটা হলো যদি এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনের সময় যদি মূল ঘটনের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ভিতরের তোমার যে রাসায়নিক যে ধর্ম তার যদি পরিবর্তন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়, তবে তাকে বলা হবে কি তোমার রাসায়নিক পরিবর্তন। তো অনেক সময় এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট যে পদার্থের পরিবর্তনের মধ্যে উদাহরণ থাকে অনেক সময়, অর্থাৎ এরকম থাকে যে নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন, নিচে কোনটি ভৌত পরিবর্তন, অথবা পানিতে কোন ধরনের পরিবর্তন ঘটে। আরেকটা জিনিস আমি বলি, একটা উদাহরণ আছে ব্যতিক্রমী উদাহরণ, সেটা হলো যে মমের দহন। অর্থাৎ মমকে যদি আমরা দহন করি তাহলে দুই ধরনের পরিবর্তন ঘটে, একটা ভৌত পরিবর্তন আর এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। কীরকম? মমে আমরা জানি হাইড্রোকার্বন আছে, অর্থাৎ হাইড্রোকার্বন আছে, তাহলে হাইড্রোজেন ও কার্বন আছে, অর্থাৎ হাইড্রোজেন আর কার্বন আছে। মমকে যদি আমরা দহন করি, অর্থাৎ মম যদি জ্বালানো হয়, প্রথমে মমটা কিছু গলে গেলে সেই গলিত মমকে আবার সংগ্রহ করে আবার কিন্তু মমে পরিবর্তন করা যায়। কিন্তু আবার যখন তোমার মমটা দহন করার সময় বাতাসের উপস্থিতিতে যেহেতু আগুন জ্বলে, সেহেতু বাতাসের অক্সিজেন আর এখানে কার্বন বিক্রিয়া করে তোমার একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা পুড়ে যায়, বাতাসে চলে যায়।
সেই কার্বন ডাই অক্সাইডকে আবার তোমার একত্রিত করে সেটা থেকে কিন্তু মোম বানানো সম্ভব হয় না। তাহলে কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হয় সেটা কিন্তু নতুন ধর্মবিশিষ্ট পদার্থ। আর এই জন্যই মোমে দুই ধরনের পরিবর্তন ঘটে, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে মোমটা যখন জ্বালানো হয় যে অংশটুকু গলে পড়ে যায় সেটুকু হচ্ছে ভৌত পরিবর্তন। তারপরে যে মোমটা জ্বলতে থাকে তারপরে অক্সিজেনের সাথে যে তোমার কার্বন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই জিনিসটা হচ্ছে তোমার কি রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনে বাহ্যিক গঠনের পরিবর্তন হয়, মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে যেটা বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে মূল গঠনের পরিবর্তন হয়ে যায়, তাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। এখন আমরা 2 নম্বর টপিকসটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ বিক্রিয়ার শ্রেণী বিভাগ। বিক্রিয়ার শ্রেণী বিভাগে আমরা যেটা বলতে পারি, অর্থাৎ বিক্রিয়ার দিক অনুযায়ী, প্রথমে বিক্রিয়ার দিক অনুযায়ী ভাগ করছে, তারপরে হচ্ছে তাপমাত্রার উপর ভাগ করছে, ইলেকট্রনের ট্রান্সপোর্ট অর্থাৎ ইলেকট্রনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে। ফার্স্ট হচ্ছে বিক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে হচ্ছে বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার উভয়মুখী, একমুখী, উভয়মুখী। এক নাম্বার হচ্ছে একমুখী, একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। মুখী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ার শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়াকে ভাগ করছে দুই ভাগে, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কাকে বলে? সাপোজ মনে করো বিক্রিয়ক পদার্থগুলো যদি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে এবং সেটা যদি পরবর্তীতে আবার বিক্রিয়কে পরিণত না হয়, অর্থাৎ একদিকেই বিক্রিয়া চলে, তবে সেটাকে বলা হবে একমুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ার গতি শুধু একদিকেই সংঘটিত হয় তাকে বলা হবে একমুখী বিক্রিয়া। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা তাপ দিলাম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এই বিক্রিয়াটা আমরা দেখি যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়, তবে সেটা কিন্তু বদ্ধ পাত্রে করতে হবে, খোলা পাত্রে করতে হবে। কেন? আমরা জানি কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, সেটা উপরে চলে যাবে উড়ে, বাকি থেকে যাবে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ যেটাকে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করলে চুনে পরিণত করা যায়। তো এখন খাবার চুনে পরিণত করা যায়, দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয় পদার্থ সেটা উপরে চলে যাবে, তো সেই ক্ষেত্রে শুধু ক্যালসিয়াম অক্সাইড থাকবে। এই বিক্রিয়াটা কিন্তু আবার তোমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব না, কারণ কার্বন ডাইঅক্সাইড তো থাকবে না, চলে যাবে। তো যে বিক্রিয়ার গতি একদিকে সংঘটিত হয়, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেই বিক্রিয়াকে বলা হবে একমুখী বিক্রিয়া। এখন উভয়মুখী বিক্রিয়া, যে বিক্রিয়ার গতি অর্থাৎ উভয় দিকে সম্মুখ ও পশ্চাৎ দিক অর্থাৎ পিছনে এবং সামনের দিকে সংঘটিত হয়, দুই দিকেই সংঘটিত হয় যে বিক্রিয়া, তাকে বলা হবে তোমার উভয়মুখী বিক্রিয়া। যেমন মনে করো আমি নিলাম নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন, NH3। এই বিক্রিয়াতে দেখা যাবে যে নাইট্রোজেন বিক্রিয়া করলো হাইড্রোজেনের সাথে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো তোমার কি অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার বিক্রিয়াতে দেখা যায় আবার অ্যামোনিয়া ভেঙেও কিন্তু আবার নাইট্রোজেন আবার হাইড্রোজেন উৎপন্ন হয়। অর্থাৎ আমরা ক্লিয়ারলি বলতে পারি যে উভয়মুখী বিক্রিয়াটা হচ্ছে এই ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ার গতি সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক সংঘটিত হয়, অর্থাৎ পিছনের দিকে এবং সামনের দিকে দুই দিকেই সংঘটিত হতে পারে, সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি উভয়মুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া একদিকে সংঘটিত হবে, উভয়মুখী বিক্রিয়া উভয় দিকেই সংঘটিত হবে। এখন আমরা যাই
যে বিক্রিয়ার শ্রেণীবিভাগের মধ্যে ছিল যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, এরপরে হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগের মধ্যে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, অর্থাৎ আমি একটা বিক্রিয়া সংঘটিত করলাম, সে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলো, সেটাকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়াতে আমি তাপ বিক্রিয়া করার পরে তাপ শোষিত হবে, সেই বিক্রিয়াকে হবে তাপ শোষিত বিক্রিয়া। অর্থাৎ আমি যদি আগে যে উদাহরণটা দিলাম যে নাইট্রোজেন প্লাস তোমার NH2 প্লাস হচ্ছে 3 অণু H2 বিক্রিয়া করে, একটা উভয়মুখী বিক্রিয়া করে উৎপন্ন করলো তোমার 2 অণু NH3। এটাতে তোমার 92 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে, ডেল এইচ এর মান থাকে ডেল এইচ মাইনাস 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। অর্থাৎ দেখা যায় যে আমি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন নিই, নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে যদি আমি একটা বিক্রিয়া করি, তাহলে সেটাতে তাপ উৎপন্ন হবে। কিছু বিক্রিয়া করলে দেখা যায় যেমন চুন নেই, চুনের সাথে যদি পানি মিক্সড করি, সেটা অটোমেটিক্যালি ফুটতে শুরু করবে এবং তাপ উৎপন্ন হবে। তার মানে কি এই বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ বেশি হচ্ছে। অর্থাৎ বন্ধন ভাঙার শক্তি এবং বন্ধন গড়ার শক্তি অনুযায়ী যদি বন্ধন ভাঙার শক্তি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে তাপ উৎপন্ন হয়। তো সেটা আরেকটা চ্যাপ্টার আছে যেটা অষ্টম অধ্যায়, সেখানে আছে যে তা কীভাবে ডেল এইচ এর মান বের করে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুধু শিখবো যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তাপ উৎপাদী বিক্রিয়াটা হলো এই ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপমাত্রা উৎপন্ন হবে তাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া যে তাপমাত্রায় তাপ শোষিত হবে অর্থাৎ শোষণ করবে, সেই বিক্রিয়াকে বলে তাপ শোষিত বা তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ার ডেল এইচ এর মান প্লাস হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচ এর মান মাইনাস হবে। তো মনে রাখতে হবে একটু উল্টা, অর্থাৎ তোমার একটাতে পজিটিভ আর একটা নেগেটিভ। তাপ উৎপাদ যেটা করবে সেটা ডেল এইচ এর মান নেগেটিভ হবে, আর যেটা তাপহারী হবে সেটা ডেল এইচ এর মান পজিটিভ হবে। এখন আমরা যেটা করব যে আরেকটা জিনিস আছে যে বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে, বিক্রিয়ার শ্রেণীবিভাগের মধ্যে, সেটা হলো যে দুটা গেল যে এটা তাপের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের উপর ভিত্তি করে। তাহলে ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে আবার বিক্রিয়াকে দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে রিডক্স আর একটা হচ্ছে নন রিডক্স। রিডক্স বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, আর নন রিডক্স হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। অর্থাৎ দেখা যায় যে রিডক্স বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, যেটাতে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে সেটাকে বলা হবে জারণ বিজারণ, আর যেটাতে ইলেকট্রনের কোনো আদান প্রদান হবে না সেটাকে বলা হবে নন রিডক্স বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ সম্পর্কে এখানে আমাদের আরও বিস্তারিত বলতে হবে বা বিস্তারিত বর্ণনা করব আমরা। তো আগে আমরা শুধু একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে জারণ সংখ্যা কী। তো জারণ বিজারণ বিক্রিয়াটা সহজ সংজ্ঞা হচ্ছে যেখানে তোমার অক্সিজেনের সংযোগ ঘটবে সেখানে জারণ ঘটবে, অথবা এইভাবে যে আমরা সংজ্ঞায়িত না করি যে ইলেকট্রনের আদান প্রদান যেখানে ঘটবে সেখানেই হবে জারণ বিজারণ বিক্রিয়া। যেমন মনে করো সাপোজ আমরা একটা অনেক পরিচিত তোমাদের একটা মৌল, যেটা হচ্ছে যে সহজ ভাষায় যদি বলা যায় সোডিয়ামের লাস্ট শেল ইলেকট্রন আছে 1, সে নিশ্চয়ই ইলেকট্রন ত্যাগ করবে, আর ত্যাগ করলে ধাতু হবে। আর ইলেকট্রন ত্যাগ করলে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করার ফলে দেখা যাবে কি তাদের মধ্যে আদান প্রদান ঘটবে। আর যদি আদান প্রদান ঘটে তাহলে তোমার কি অটোমেটিক্যালি সেখানে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। এখন জারণ সংখ্যা কাকে বলে বা জারণ সংখ্যা কি? জারণ সংখ্যাটা হলো ইলেকট্রন আদান প্রদান করার ফলে যদি ইলেকট্রন আদান প্রদান করার ফলে যদি পরমাণুদ্বয়ের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ সংখ্যা সৃষ্টি হয়, অর্থাৎ আয়ন সৃষ্টি হয়, ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হয়।
তবে সে আয়ন সংখ্যাকে আমরা স্বাভাবিকভাবে বলবো জারণ সংখ্যা। অর্থাৎ আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ইলেকট্রন বিন্যাস করলে হয় সর্বশেষ স্তর হচ্ছে এটা 3 স্তরে দেখা যায় ইলেকট্রন আছে 2, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে ইলেকট্রন হচ্ছে 2, তো অটোমেটিক্যালি আমরা জানি 1 2 3 ইলেকট্রন। আমরা আগামী ক্লাসেও বলেছি যে আয়ন যখন ক্যাটায়ন অ্যানায়ন আমরা পড়লাম, তো ওইখানেও ছিল যে সর্বশেষ স্তর থেকে সে ইলেকট্রন ত্যাগ করবে, আর ত্যাগ করলে তার চার্জ হবে কি ধনাত্মক চার্জ। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস 2, এখানে আয়ন সংখ্যা হচ্ছে তোমার কত 2, তা আয়ন সংখ্যা যদি 2 হয় তাহলে তার জারণ সংখ্যাও 2। আর যদি তোমার অক্সিজেনের ক্ষেত্রে নেই, অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাবে আয়ন সংখ্যা হচ্ছে -2, যদি -2 হয় তার জারণ সংখ্যা -2। তাহলে আমরা বলতে পারবো যে জারণ সংখ্যা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করার ফলে যে সংখ্যক ধনাত্মক ঋণাত্মক চার্জ সংখ্যার সৃষ্টি হয় সেই চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা কত বা ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে আমরা যে কোনো মৌলের জারণ সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব তার চার্জ সংখ্যা কয়টা ইলেকট্রন সে ত্যাগ করে, কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে, ত্যাগ ও গ্রহণের ফলে কি ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হয়, ওই ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যাই হচ্ছে তোমার কি জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা গেল। এখন যেটা আছে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া পড়তে গেলে যে আমরা আগেও একটা সংজ্ঞা দিয়েছি, তো যেটা আজকে বলতে চাই যে জারণ সংখ্যা পর্যন্তই আজকে ক্লাস সমাপ্ত থাকবে। আগামী ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া প্রশমন বিক্রিয়া বাকি যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।